বা মামলা হয়নি। অতএব আমাদের সনদের মেয়াদ আজীবন। এখানে আমাদের সনদের কোনো 3 বছর 5 বছর কোনো মেয়াদ নাই। বয়স সীমার ক্ষেত্রে বলতেছে 35। এই 35 কত থেকে শুরু হয়েছে? এরা 2015 সালে 16 সালে নিয়ম নীতি করছে 35, কিন্তু আমরা কিন্তু সেই নিয়মের প্রিয় নিবন্ধিত ভাই বোনেরা, আপনারা কেউ বিচলিত হবেন না এবং আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে করছি। আপনারা তো পাশের কোনো কর্মসূচি দেখে বিভ্রান্ত হচ্ছেন। আপনারা শান্তশিষ্টভাবে এখানে অবস্থান করবেন। কোনো অনিবন্ধিত ব্যক্তি যেন আমাদের মধ্যে ঢুকতে না পারে, এজন্য শান্তি শৃঙ্খলা যারা নিয়োজিত আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আমাদের শিক্ষকরা একত্রিত থাকবেন। কোথায় কি আন্দোলন হচ্ছে এগুলো আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় যেটা, আমরা এখানে দাঁড়িয়েছি শান্তি শৃঙ্খলাভাবে থাকেন। আমরা ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর আমাদের একটি টিম পাঠিয়েছি এবং বর্তমান প্রেক্ষাপটে সমন্বয়কদের ভূমিকা অগ্রগণ্য, সেই হিসাবে আমরা সমন্বয়কদের কাছেও একটা টিম পাঠিয়েছি এবং আমরা আরো একটা টিম একটা জায়গায় যাব। ফলে আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা এখানে অবস্থান করুন এবং অন্য কোন আন্দোলনের রূপরেখা থেকে আপনারা বিভ্রান্ত হয়ে ছড়াই ছিটা বিভিন্ন জায়গা থেকে আমাকে কোনো কথা বলে আমাকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। মেহরবানি করে আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের এখানে থাকবেন। অন্য কোনো লোকজন আমাদের মধ্যে নাটক, এটা আপনারা পরিষ্কারভাবে দেখে আর তাদেরকে শনাক্ত করে আমাদের মাঝে রাখার চেষ্টা করবেন, সুশৃঙ্খলভাবে শান্তি শৃঙ্খলভাবে। ধন্যবাদ। এখনো লাইন এলোমেলো দাঁড়িয়ে আছেন, আপনারা এটা ঠিক না। সবাই লাইনে যান। এই যে উপরে না দাঁড়িয়ে লাইনে যান, বাইরে আমার উপরে না দাঁড়িয়ে লাইনে দাঁড়ান। ধন্যবাদ। বয়স সীমার ক্ষেত্রে দেখা যায় যে 35 নিয়ে একটা আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু আমরা যখন পাস করেছি তখন বয়সের কোনো লিমিট ছিল না। পরবর্তীতে সুপ্রিম কোর্টে রায় হয়, সেখানে 12/6/2018 যে নীতিমালা আছে সেখানে 1 থেকে 12তম যারা আমরা কিন্তু বয়স শিথিল করবো। 2019 আজকে আমাদের এই কর্মসূচি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের বয়সের কোনো বাধা নেই। আমরা কিন্তু রিটায়ারের একদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাকরিটা করতে পারবো। আমাদের বয়সের কোনো বাধা নেই। সাবেক শিক্ষামন্ত্রী দেখেন 3য় গণবিজ্ঞপ্তি দিয়ে সেখানে 22,000 ইন্ডেক্সজারিদের নিয়োগ দিয়েছে। এবার 89 কোটি টাকা দুর্নীতি করে করোনার জন্য মাত্র 3 কোটি টাকা। বড় আশাবাদী আজকে আমাদের বিষয়ে তিনি সবকিছু দামাচাপা দিয়েছেন। এনটিআরসিএ আমরা এর সুস্থ বিচার চাই। অর্থাৎ তিনি কিন্তু অলরেডি যারা খেয়েছেন, আমরা যে বিষয়টা বলছি নিতে বাধ্য হবে, সুবিচার আমরা পাবো। কারণ এনটিআরসিএর দুর্নীতি সারা বাংলাদেশের সব শ্রেণী মানুষের মধ্যে সব শ্রেণীর মানুষ বুঝতে পেরেছে এনটিআরসিএ একটি অত্যন্ত দুর্নীতিকারী একটা প্রতিষ্ঠান। তারা বিভিন্ন সময় 1 থেকে 12তম নিবন্ধনধারী সনদধারীদের সাথে অন্যায় অনিয়ম দুর্নীতি করেই চলছে। আমরা গতকালও এনটিআরসিএর অফিসে তালা মেরেছিলাম, আজকেও তালা মেরেছি। ওনারা গতকাল আমাদের এই অবস্থান কর্মসূচির কারণে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা আমাদের একটা বিষয় নিশ্চিত করেছে যে বর্তমানে ওনারা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা বলছে, কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে 1 থেকে 12তমদের এবং আরও যারা আছে তাদেরও চাকরির কোনো নিশ্চয়তা
প্রদান করে না। এটা এনটিআরসি এর বরাবরের মতোই টাকা কামানোর একটা ধান্দা। এই ধান্দা বন্ধ করার জন্যই আমরা এর আগেও নানানভাবে চেষ্টা করেছি। শাহবাগে আমরা 6 মাস অনশন করেছিলাম। দাবি দেওয়া মেনে নেয় নাই। সাবেক শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছিলেন, আমার সাক্ষী আছে, উনি আমার টেবিলে 10 লাখ টাকা আশ্বস্ত করেছিলেন যে আপনাদের বিষয়ে আমরা ভালো একটা সিদ্ধান্ত নেব। উনি আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের সনদ বাতিল করার নানানভাবে চেষ্টা করেছে এবং বাতিলও করেছে। এখনই আমার সামনে হাজির হওয়া, কারণ আমি যে প্রমাণ দিচ্ছি তাতে সম্পূর্ণ প্রমাণ হয়। এর চেয়ে বেশি প্রমাণ যদি দরকার হয় তাহলে উনি নিজেই প্রমাণটা বের করে, আমি আমার গোটা ক্ষয় করে এর চেয়ে বেশি প্রমাণ বের করতে পারবো না। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দিয়েছে, সেখানে আমার 5টা পোস্ট এখনো খালি এবং বিভিন্ন জনের আমি তথ্য নিয়েছি পোস্টগুলো খালি। এই পোস্টগুলো কেন খালি রাখছে আপনারা কি জানেন? এই পোস্টগুলো খালি রাখার একমাত্র কারণ হল আমাদের 1 থেকে 12তম যারা আছি এদের রোল নাম্বার ব্যবহার করে যার সনদ তৈরি করেছে এবং এই যাদেরকে নিয়োগ দেওয়া নাই ওদের কাছ থেকে টাকা দাবি করেছে, টাকা দিতে পারে না। এই পোস্ট এখনো খালি যাচ্ছে, টাকা দিতে পারে না। প্লাস আমাকে যে নিয়োগ দিবে শূন্য পদে আমাকে না দেওয়ার কারণ হলো আমার সনদটার রোল নাম্বার দিয়ে উনি যার সনদ তৈরি করতে পারে, এই জন্যই আমাকে নিয়োগ দেওয়া হয় না। এটা চাক্ষুষ প্রমাণ, কারণ 1 থেকে 12তম ডাটা পূর্বে ছিল না। সেই তখনই ওরা যার সনদ দেওয়া এই 1 থেকে 12তম রোল নাম্বার ব্যবহার করে যার সনদ দিয়ে দিয়েছে। আর এখন বলতেছে ভীষণ বিপত্তি ছিল। এই ভীষণ বিপত্তি করে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র যারা 16তম 17তম এরা নিয়োগ পায়, 1 থেকে 12তম নিয়োগ পায় না। কারণ ওরা নিয়োগ দিয়ে দেখতেছে ওইগুলো রোল নাম্বার দিয়ে দিচ্ছে, ওরা কি আসলে যখন দেখতে যার সনদে এই নম্বরগুলো ব্যবহার করা হয়েছে আমার আপনার তাহলে পূর্বে প্রথম গণবিজ্ঞপ্তি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ হয়েছে সবগুলো অবৈধ ঘোষণা করা হোক এবং সবাইকে ছাঁটাই করে হোক। আপনাকে আমি দিলাম, আপনি মানুষ দিলেন, সবাই নিজের ছবি নেওয়া নেই ব্যস্ত। আপনি সারিয়ার সাথে যোগাযোগ করেন, ওটা যেন না আসে, কি করা যায়? ওরা আসবেই, ভোটের হলে আসবেই। আমরা বিগত তা তো ভিডিও চলবে না। শাহবাগে প্রায় 7 মাস অনশন করেছি। এটা নিয়ে অনেক মন্ত্রী মিনিস্টার সাবেক, অনেক শিক্ষাবিদ, অনেক উচ্চ কর্মকর্তারা আমাদের নিয়ে অনেক কথা বলেছেন, অনেক লেখালেখি করেছেন এবং সংসদে এ নিয়ে 3 জন সাবেক মন্ত্রী এবং এমপিরা এই তথ্য নিয়ে উপস্থাপন করেছে। তারপরে আমাদের নিয়োগ দেওয়া হয় নাই। এটাও একটা কারণ হলো এই যে যার সনদ আমাদের রোল নাম্বার দিয়ে যার সনদ দিয়েছে, এই জন্য আমাদেরকে বারবার 1 থেকে 12তম বঞ্চিত করতেছে। এনটিআরসি এর মন গড়া নীতিমালা, বারবার মন গড়া নীতিমালা, একটা সময় একটা নীতিমালা বলে, 16 সালের একটা, 17 সালের একটা, পঞ্চম বিপত্তিতে একটা, চতুর্থতে একটা, এখন নীতি। কারণ আমরা যখন কাজ করছি আমাদের নীতিমালা অনুযায়ী আমাদের সরাসরি আমি আর কারো বলছি যে আমাদের
12তম সর্বজনীন ছিল না সেটা বলতে পারতেছে না। এখন এখানে কাজ হওয়ার পরে যদি দেরি হয় তাহলে তো নাও যেতে পারে। এবং কারিগরি শিক্ষকের চেয়ারম্যান আকবর আলী খান বিএসসি ড্রাইভার আবেদন ওরা কিন্তু আসতে পারে না। ওরা কিন্তু ধরা খেয়েছে, ওরা কিন্তু পিছনের দরজা থেকে পালিয়ে যেতে পারে না। এখন কিন্তু ওরা মামলায় জর্জরিত এবং কোটি কোটি টাকা যে আত্মসাৎ করেছে তারা এখন ধরা খেয়েছে। তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা কিন্তু পিছনের দরজা থেকে চালাতে পারবেন না। সাবেক প্রধানমন্ত্রীর মতো পিছন থেকে বা ছাদ থেকে হেলিকপ্টারে পালানোর সুযোগ পাবেন না। আপনাদের কিন্তু এত কি হয় না, আপনাদের কি পালাতে হবে কিন্তু নর্দমা ড্রেন থেকে। অতএব আপনারা এখনো ঠিক হয়ে যান, 1 থেকে 12তম সরাসরি নিয়ে যান। কারণ হলো সাবেক প্রধানমন্ত্রী যদি জানতো যে কোঠা আন্দোলনে তার পতন হবে তাহলে কিন্তু প্রথম দিনই তিনি এটা মেনে নিত। ওরকমের কোঠা যদি 14 বারও দিত প্রধানমন্ত্রীর কিছু আসে যেত না, উনি যদি জানতো যে তার পতন হবে। বলতে চাই যে আপনারা কিন্তু সাবধান হন এবং আমাদের নিয়োগটা দেন। আপনারা কিন্তু এখনো জানতে পারতেছেন না এবং স্বপ্নেও দেখতে পারতেছেন না যে আপনাদের কি হবে। আমাদের নিয়োগ না দিলে আপনাদের কিন্তু করুণ করে নিতে হবে এবং প্রত্যেককে কিন্তু আইনের আওতায় আসতে হবে। কারণ সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে এবং মিডিয়ার কাছে আছে। বাংলাদেশের সকল নিবন্ধন এগুলো জানে। আমি কিছুক্ষণ আগে বাস থেকে একজনের মাধ্যমে শুনতে পারলাম চালকাঠি একটি মাদ্রাসায় যাই শোনো, তুমি সমস্ত তথ্যগুলো আমার দিচ্ছে, আমি রেকর্ড করে রাখছি। এখন বিস্তারিত ওনার নামটা আমার মনে নাই, আমার কাছে রেকর্ড আছে। যদি প্রমাণ চান আমি প্রমাণ দেখাতে পারবো। তাই সর্বশেষ আমি বলতে চাই, আপনারা 1 থেকে 12তম আলাদা যে কোনো ভাবে একটি আবেদনের মাধ্যমে আইডি কার্ডের মাধ্যমে, অর্থাৎ আমাদের কিন্তু এক একজনের 2টা 3টা 4টে 5টে সনদ আছে। আমাদের এতগুলো চাকরির দরকার নয়, প্রত্যেকের চাকরির দরকার মাত্র একটি এবং ধন্যবাদ আছে লক্ষাধিক। আমাদের একটি আবেদনের মাধ্যমে আইডি কার্ড থেকে প্রত্যেককে 6-7 নীতিমালায় 1 থেকে 12তম নিয়োগ দেওয়া হোক। এবং যদি কোনো সাবজেক্টে পদ খালি না থাকে, আমরা কিন্তু অনার্স মাস্টার্স শেষ করেছি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, 2টাই ফার্স্ট ক্লাস এবং 5-এ 80 বৃত্তি পাওয়া, নিবন্ধন পাস করা। আমি কিন্তু যে কোনো সাবজেক্ট পড়াইতে পারি। আমি আর্টসের ছাত্র ছিলাম, আমি কিন্তু ম্যাথ টিউশনে করি, ম্যাথের ছাত্রদেরকে পড়াইতেছি, ম্যাথ বাদে দিলাম। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বাংলা পড়াতে পারি, সমাজ বিজ্ঞান পড়াতে পারি, অন্যান্য অনেক সাবজেক্ট পড়াতে পারি। অর্থাৎ আপনাদের যদি শূন্যপদ না থাকে, যে এই পদে শূন্যপদ দেয়, আপনারা যে কোনো সাবজেক্টে আমাদের বিশেষ কিছু সাবজেক্ট বাদে সায়েন্স, ধর্ম এবং ইংলিশ, ম্যাথ এই সাবজেক্টগুলো বাদ দিয়ে আপনারা আমাদেরকে যে কোনো সাবজেক্টে একটা আবেদনের মাধ্যমে নিয়োগ দিতে পারেন। পরবর্তী যদি শূন্যপদ হয় তখন আমাদের এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে ট্রান্সফার করে দিতে পারেন। তাই আমরা এখনো বলতেছি লক্ষাধিক শূন্যপদ, আমাদেরকে 1 থেকে 12তম সুন্দরভাবে সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সমস্ত নিবন্ধনকারীদের যারা দূর দূরান্ত থেকে আগত হয়ে এই বৃষ্টির ভিতরে আন্দোলন করতেছে। আল্লাহ হাফেজ। সবাই একটু লাইন দিয়ে সিরিয়ালে দাঁড়ান। আর উপরে যারা আছেন তাদের কোনো বিশেষ কাজ না থাকলে রাস্তায় নামেন, বিশেষ কাজ না থাকলে রাস্তায় নামেন। ভিতরে আছে, বাইরে আছে, নিবন্ধনকারী বাড়ি ঘোরেরা আপনারা লাইন বিচ্ছুত করছেন। এই যে পিছনে দাঁড়িয়ে আছে, পিছনে দাঁড়ায় কি লাভ? এত কষ্ট
করে এত দূরের থেকে কিছুকালে ছিলা লাইনে দাঁড়ানো সবাই। এই মুহূর্তে আবু সাইদ ভাই আপনাদের মাঝে কিছু কথা বলবেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। আমি আপনাদেরকে একটা সংবাদ দেওয়ার জন্য এক কথা মাইক নিয়েছি। আমাদের ইয়াসিন ভাই একটা সংবাদ আপনাদেরকে দিচ্ছেন। এই সংবাদটা ইয়াসিন ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি। এই সংবাদটা দেওয়ার আগে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের যে আন্দোলন চলছে, আন্দোলনের আমরা শেষ পর্যায়ে আছি, অর্থাৎ আর শুধুমাত্র বাকি আছে আমাদের তরিটাকে তীরে নেওয়ার জন্য। আশা করা যায় হবে, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা যে নেতৃত্ব দিচ্ছেন আমরা তীরে ভিড়বো ইনশাআল্লাহ, এবং সঠিকভাবে ভিড়বো। এখন পর্যন্ত আমরা সঠিকভাবে আছি। আমি সংবাদটা দেওয়ার জন্য আমি বলছি যে আপনারা সংবাদ শোনার জন্য অবশ্যই যারা পিছনে দাঁড়ায় আছেন, বিভিন্নভাবে বসে আছেন, এলোমেলো ঘোরাঘুরি করছেন, আপনারা অবশ্যই লাইন আছেন। ঠিক দয়া করে আপনারা লাইনে আছেন, দয়া করে লাইনে আছেন। আপনারা জানেন যে আজকে সকালে আমাদের যে টিম গঠন করে সেই টিম মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি এবং তাদের সাথে বসার জন্য, আমাদের দাবি দেওয়াগুলো তুলে ধরার জন্য, সরাসরি কথা বলার জন্য আমরা যে টিম পাঠিয়েছি, আমাদের ইয়াসিন ভাই যে টিম পাঠিয়েছেন সেই টিম মন্ত্রণালয় সচিবালয়ে অলরেডি পৌঁছে গেছেন এবং তারা ভিতরেও ঢোকার অনুমতি পেয়েছেন। এবং এই মুহূর্তে সংবাদ হচ্ছে তারা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সরাসরি কথা বলতে চান। এই সংবাদটা এইমাত্র আসছে। সেই সাথে আপনাদেরকে আরো বলি যে আমাদের মধ্যে যে গ্রুপিং ছিল, বিভিন্ন গ্রুপিং, এই গ্রুপিংটা থাকতেছে না। কারণ আমাদের যে কাজ ছিল যে আমাদের মূল উদ্দেশ্য ছিল চাকরি পাওয়া। এই চাকরি পাওয়া পর্যন্ত হয়তো পথ বিভিন্ন ছিল, ডিভিশনের পথ বিভিন্ন ছিল, মত বিভিন্ন ছিল, কিন্তু মূল উদ্দেশ্য একটাই ছিল চাকরি পাওয়া। এই জন্য আজকে আমাদের যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে যে মিটিং এই মুহূর্তে চলতেছে, এইখানে আরো কয়েকজন আছেন। আমরা সবাই মিলে সমবেতভাবে আসছি, যোগ্যবদ্ধভাবে মিটিংটা চলতেছে যাতে দাবিটা আমরা জোরালোভাবে নিতে পারি। এই মেসেজটাই আপনাদেরকে ইয়াসিন ভাই দিয়েছেন। সো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের টিম না ফিরে আসা পর্যন্ত এবং সঠিক সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা সুশৃঙ্খলভাবে আমাদের যে লাইন সারিবদ্ধভাবে আমরা থাকবো, কোন রকম বিশৃঙ্খলা করবো না, কোন রকম অনুপ্রবেশকারীকে আমরা এখানে ঢুকাবো না। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সুশৃঙ্খলভাবে থাকেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবু সাইদ ভাই। আমি আবারও সবাইকে বলছি আপনারা লাইন চ্যুত করবেন না, লাইন সবাই রাস্তা নামে, সবাই রাস্তা মানে লাইন সোজা করা। এখানে দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে কোনো লাভ নেই, শুধু শুধু কষ্ট করে লাভ নেই। কষ্ট যেহেতু করছেন আপনারা একটু কষ্ট করেন, সবাই লাইন অনুযায়ী করা। ইনশাল্লাহ আমাদের বিজয় আজকে আমরা শুনে যাব, কেউ হতাশ হবেন না। অবশ্যই আমাদের একটা সুখবর আসতেছে। ভিতরে যারা আছেন, বিল্ডিং এর ভিতরে যারা আছেন তারা আমাদের লাইনে এসে দাঁড়ান। পিছনে যারা আছেন ঝটকা করে লাভ নাই, লাইনে ফিরাল করে দাঁড়ান। সবাই একতা থাকেন, ইনশাল্লাহ সুখবর শুনে আমরা এখান থেকে যাব। আর আমাদের নির্দেশনা না হওয়া পর্যন্ত, ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। এখানে আমরা আছি সুস্পষ্ট ঘোষণা দেওয়ার পরে আপনারা মাঠ ছাড়বো। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের অন্যতম সহযোদ্ধা আশা করি ম্যাডাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা অতি সত্তর রাস্তায় চলে আসুন, কারণ আমরা এখানে কিছু চাকরির জন্য আসছি, আমরা কিন্তু এখানে ঘোরাফেরা বা বেড়ানোর জন্য আসছি। প্লিজ দয়া করে আপনাদেরকে পায়ে ধরি, আপনারা ভাইয়া বাইকে কথা বলবে কিনা
না বলতেছে যে হাতের কোমরা যেন না আপনি থাকবেন স্যার। আরে এই আমি যেভাবে করতে ওই ওদের সাথে আপনার মিশনটা তাল দেন। সবাই হাতে হাত থেকে জায়গা নিয়ে দাঁড়ান, হাতে হাত থেকে জায়গা নিয়ে দাঁড়ান। লম্বা লাইন করলে আমাদের আরো বেশি ভালো হয়। লাইন যত বড় হবে ততই ভালো, ততই সুন্দর। হাতে হাত থেকে জায়গা নিয়ে দাঁড়ান। ওই পাশে চলবে না, এই যে আচ্ছা ঠিক আছে, কিছু যান বলেন। হাতে হাত রেখে দাঁড়ান। যারা লাইন ছাড়া আছেন তারা ওই পাশে গিয়ে দাঁড়ান, যারা লাইন ছাড়া আছেন তারা ওই পাশে গিয়ে দাঁড়ান। কষ্ট লাইন ছাড়া যারা আছেন, হ্যাঁ লাইন ছাড়া যারা আছেন তারা ওই পাশে গিয়ে দাঁড়ান। সফলতা আছে, সফলতার মধ্যে ভিতরে যারা লোক আছেন আমি আবার অনুরোধ করে বলছি, বসে থেকে কোনো দাবি আদায় হবে না। অগ্রসর হোক। খেলার ভিতরে বসে থেকে, ঘরের ভিতরে বসে থেকে কোনো দাবি আদায় হবে না। আপনারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন শুধু আমাদের দাবিকে আদায় করার জন্য। এই দাবি যাতে আদায় হয় সবাই সেই চেষ্টা করবেন। সবাই লাইন ছাড়া যারা এখনো আসে না, আমি আবারও বলছি অপর পাশে আরেকটা লাইন ধরে লাইন ছাড়া যারা আসেন আমি আবারও বলছি পিছনে আনাচে কানাচে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, শুধু শুধু বসে থেকে কোনো লাভ নাই। কষ্ট যেহেতু করছেন আপনারা একটু লাইনে দাঁড়িয়ে কষ্ট করেন। ধন্যবাদ। ওই কোম্পানি তোমার যদি সিলেক্ট করে তখন তোমার এই রাস্তা বন্ধ করছে, রাস্তা বন্ধ করছে ওই তো বৃষ্টি না, বৃষ্টির জন্য বৃষ্টি না হলে দেখবেন সবাই তারপর আমরা কিন্তু ছোট মোটো চাকরি লাইভে আমি করছে রে ঠিক আছে স্যার, কিছু বলেন। 1 থেকে 12তম আমরা যে নিবন্ধনকারীরা আমরা বারবার আন্দোলন করতেছি, কিন্তু আমরা কোনো সুযোগ পাচ্ছি না। সরকার আমাদের কোনো সুযোগ দিচ্ছে না। এখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা 1 থেকে 12তম নিবন্ধন যারা আছি তারা সরাসরি নিয়োগ চাই, কারণ আমরা বঞ্চিত, আমরা নিষ্পেষিত। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং এনটিআরসির কাছে আমরা আমাদের দাবি যে আমরা 1 থেকে 12তম যারা সনদদারি আছি তারা সকলেই সরাসরি নিয়োগ চাই। ধন্যবাদ ভাইকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। এনটিআরসি নামক এই সংস্থা আমাদের 2005 সাল থেকে অদ্যাবধি আমাদের এই নিয়োগ বঞ্চিত শিক্ষকদের সাথে যে জুলুম নির্যাতন করেছে তা বলার সুযোগ নেই। আমরা যেহেতু আমাদের দাবি আদায়ের জন্য আসছি, আমরা 1 থেকে 12তম যারা যে সকল শিক্ষক আসছি, নিয়োগ বঞ্চিত যে শিক্ষক আসছি তারা অবিলম্বে নিয়োগ চাই। ওই হাসিনা ফ্যাসিস্ট সরকার আমাদের নিয়োগের নামে আমাদের সাথে প্রহসন করেছে, বারবার বিজ্ঞাপন দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের সঠিকভাবে নিয়োগ দেন নেই। আজকে বাংলাদেশে 60,000 জাল সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা করছে, আর আমরা বৈধ সার্টিফিকেট নিয়ে আমরা নিয়োগ পাচ্ছি না। আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র সকল আমাদের দিকে তাকিয়ে আছে, কবে আমার ঘরের এই লোকটা চাকরি পাবে, কবে আমাদের সচ্ছলতা ফিরে আসবে। সংগ্রামী ভাইরা, সকলের কাছে আমি উদ্যত আহ্বান জানাচ্ছি, এই সরকার বলতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সে অত্যন্ত বিচক্ষণ এবং
জ্ঞানী মানুষ, সে বাংলাকে যেভাবে সাজাইতেছে তার সাথে আরও আছে ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উন্নত সমন্বয়ক নাহিদ আছে, তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি। তারা যাতে আমাদের এই অবস্থা বিবেচনা করে, আমাদের দুঃখ কষ্ট লাঘব করে আমাদের নিয়োগ দেয়, বৈধ উপায় নিয়োগ দেয়। আমরা এই নিয়োগের আশায় আজকে আমরা এই ইস্কাটন, অ্যাবাকাস টাওয়ার এবং বুরাক টাওয়ারের সামনে আমরা অবস্থান করছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, তার কাছে উদ্যতা আহ্বান করছি, আপনি আমাদের অধিকার ফিরে দেন, আমাদের দাবি মেনে নেন, আমাদের সঠিকভাবে নিয়োগ দেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এটা জানতে চাই কে ছিল, কে এরকম আমাদের নিয়োগ বঞ্চিত করে রেখেছে। আমি আমার জেলায় আমার বিষয়ে মেধা তালিকায় প্রথম হয়েছিলাম, কিন্তু তারপরেও আমাকে নিয়োগ দেওয়া হয়নি। আমি এটাও জানতে চাই কেন আমার সেই লোকটা কোথায় গেল। সেই মেধা তালিকা থেকেও এখন পর্যন্ত সেই মেধা তালিকাও ওনারা কার্যকর করা হয়নি। একটা কমপ্লাইন মেধা তালিকা করে সেই মেধা তালিকায় আমাদেরকে নিয়োগের নামে প্রহসন করা হয়েছে। আমরা এক এক প্রশ্নে ভিন্ন ভিন্ন মানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। সেই ভিন্ন ভিন্ন দেশের মেধা তালিকা না করে সে কিভাবে তারা কম্বাইন মেরিট লিস্ট করলো, এটাই আমাদের প্রশ্ন। সে কি জন্য এরকম করলো, কি কারণে, আমরা এটা জানতে চাই। আপনাদেরকে এখন আমাদের জবাব দিতেই হবে। আপনারা এরপরে আর পালানোর কোনো পথ থাকবে না, এখনো সময় আছে। অনিশ্চিত বিলম্বে আমাদের 1 থেকে 12তমদের নিয়োগের ব্যবস্থা করে ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেন অবিলম্বে। ধন্যবাদ। ধন্যবাদ। আশা করি ওরা খুব সুস্পষ্টভাবে, খুব সংক্ষিপ্তভাবে সবাইকে বুঝে বলছেন। এ পর্যায়ে সবাই একসাথে স্লোগান দিলেন, সবাই একসাথে স্লোগান দিলেন, সবাই একসাথে স্লোগান দিলেন। আমি এখান থেকে মাইকের অনুসারে সবাই একসাথে দিলেন। কিছু বলেন। কিছু বলার নেই, এখন অতিষ্ঠ হয়ে গেছি ভাই, একদম অতিষ্ঠ হয়ে গেছি। ফোনের দিকে আসছেন, ফোন মিডিয়া।
স্টপ করে নিয়ে কথা ছোট ছোট করে নিয়ে ছোট ছোট সবাই দেয় ছোট ছোট একজন একজন কথা নেবে বড় দেয় না ভাই বুঝছে